আজকে আমাদের এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে প্রথমবারের মতো, আপনারা জানেন যে আজকে নিয়ে তৃতীয় দিন আমাদের দায়িত্ব পালনের। 3 দিন আগে আমরা জয়েন করেছি এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আজকে প্রথম একটা ভিকটিম ফ্যামিলি আমাদের কাছে তাদের অভিযোগ নিয়ে এসেছেন। যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষকে সেই ঘটনাটি সেদিন কাঁদিয়েছিল। 18ই জুলাই 2024 সালে কোটা বিরোধী আন্দোলন তখন চলছিল। ধানমন্ডির 27 নম্বর রোডে তখন ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলন চালাচ্ছিলেন। আপনারা জানেন যে সেই সময়ও আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। সেই সময়ে ফারহান ফাইয়াজ নামে 18 বছরের একটি বাচ্চা ছেলে, যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল, তার মিষ্টি হাসির ছবি গোটা জাতি মিডিয়ার কল্যাণে দেখেছে। তাকে গুলি করে হত্যা করে পুলিশ, এবং গুলি সরাসরি তার বুকে লেগেছিল। বুকে গুলি লাগার পরে সে পড়ে যায়। তার সহপাঠীরা এবং সহকর্মী বন্ধুর যারা ছিল তারা তাকে তাৎক্ষণিকভাবে সিটি হসপিটাল, সম্ভবত সেই হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার রিপোর্টে লেখা ছিল হি ওয়াজ ব্রট ডেড টু দি হসপিটাল। তার মানে হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল, এবং গান শটে তার মৃত্যু হয়েছে, সেটা তার ডেথ সার্টিফিকেটে লেখা আছে। ফারহান ফাইয়াজ এই আন্দোলনে আসার আগে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটা হচ্ছে যে এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে। ফারহান ফাইয়াজ নিজের জীবন দিয়ে তার এই স্ট্যাটাসের সত্যতা প্রমাণ করে গেছে। সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখব। কারণ 18 বছরের একটা বাচ্চা ছেলে দেশের জন্য যেভাবে জীবন দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ ফারহান ফাইয়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এভাবে বিলিয়ে দিতে পারে। তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। তার মা সেদিন বলেছিলেন টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে, যে দিস ইজ মাই সান, হি ইজ ডেড নাও, উই ওয়ান্ট জাস্টিস। সেটা সম্ভবত তার আন্টি ছিল বা তার পরিবারের বক্তব্য এইটা। এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। তা আমরা এটা পেয়েছি, আমাদের জন্য সহযোগিতা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। এটাই ছিল আজকে আমাদের পক্ষ থেকে বলার। আমি দুঃখিত যে আমি খানিকটা ইমোশনাল হয়েছিলাম। এখানে তো তারা অভিযোগটা নিয়ে এসেছেন, আসামি কারা হবেন এটা আপনারা বুঝতে পারছেন। এটা আমরা তো ডেফিনেটলি যে আমরা সেই আমাদের প্রসিকিউশনের যে কাজ আছে তদন্তটা সেখানে আমরা করব। তবে ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে যে এটা সরকারের নির্দেশে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী, তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। পরিবারের কাছ থেকে আমরা সে তথ্যগুলো পেয়েছি। তারা একটা লিখিতও নিয়ে এসেছেন, সেটা আমাদের কাছে আছে। অভিযোগ কমন আসামি, কমন অভিযোগ যে কাদের নির্দেশে এটা হয়েছে। সুতরাং সেই আলোকেই মামলাটা তৈরি হবে। মামলার অভিযোগ তারা ইতিমধ্যে লিখেও ফেলেছেন, এটা আমাদের মতো করে আমরা নেব। এবং আমার বক্তব্যের পরে আপনারা চাইলে এখানে তার এই পরিবারের সদস্যবৃন্দ, বিশেষ করে শহীদের মা, বোন এবং বাবা এখানে উপস্থিত আছেন, তাদের সাথেও আপনারা কথা বলতে পারবেন। তো আমাদের পক্ষ থেকে আজকে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিগতভাবে যার যে স্টোরি আছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময়কার, সেগুলো আমাদের প্রসিকিউশন টিমের কাছে আপনারা জমা দিতে পারবেন। আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
তাদের সাথে একটা ভিন্ন প্রশ্ন করতে চাই, সেটি হলো যে ট্রাইব্যুনাল একসময় কভার করতেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। উনি গতকাল তার ফেসবুক পেজে আপনার নিয়োগটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে চিফ প্রসিকিউটর হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটাকে উনি প্রশ্নবাণে জর্জরিত করেছেন এবং একই সাথে উনি বলছেন একটি দলের আদর্শ যেহেতু আপনি ধারণ করেন সেক্ষেত্রে আপনাকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়াটা ঠিক হয়নি। একই সাথে সিনিয়র দু একজন আইনজীবীর সাথেও আমি কথা বলেছি, তারাও বলেছেন যে আসলে চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি। এই প্রশ্নের আমি কোনো জবাব দিতে চাই না, এটা সরকারকে জিজ্ঞাসা করেন। আইনজীবী একটা থাকে বাদী পক্ষে, আরেকজন থাকে বিবাদী পক্ষে। তা আইনজীবীর কাজ হচ্ছে তার ক্লায়েন্টের প্রতি সুবিচার করা। আমি আমার দায়িত্ব আইন অনুযায়ী এই প্রসিকিউশনের দায়িত্ব পালন করতে পারছি কিনা, যে অভিযোগ যে ভিকটিম পরিবার আছে তাদের অভিযোগ যথাযথভাবে আইনসম্মত উপায়ে ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করতে পারছি কিনা, ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করছি কিনা সেটাই এখানে বিবেচ্য হওয়া উচিত। বাকি বিষয় নিয়ে বাইরে কে কী বলছে এইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।